দেরি করলে বোঝার জন্য যে আসলে তারা যে উন্নয়নের গল্প বলছে পুরোটাই গাল গল্প। বাংলাদেশকে ধ্বংস করা হচ্ছে ও বাংলাদেশের সকল সম্পদ এই লুটেরারা লুট করে নিয়ে যাচ্ছে। এটা বোঝার জন্য জনগণের 14 বছর সময় লাগলো। কিন্তু 14 বছর সময়ের জন্য কি হয়েছে দেখেন, এই রাষ্ট্রকে কিভাবে আবার ঠিক করা যাবে আমি নিজেই কনফিউজড। আমি বুঝতে পারি না যে এই ধ্বংসের থেকে আপনি আবার উঠাবেন কি করে বাংলাদেশকে। শেখ হাসিনা যে ক্ষতি করে দিয়ে গেছেন, এই জন্য আমি তো মনে করি কিছুদিন আগে উনি বলেছিলেন, আপনার মনে আছে শেখ হাসিনা, যে বেগম খালেদা জিয়া এবং প্রফেসর ইউনূসকে পদ্মা নদীতে উনি চোবাতে চেয়েছিলেন, তাই না? কিন্তু এখন বাংলাদেশের জনগণের যেটা উচিত আমি মনে করি, 17 কোটি জনগণ মিলে এই পুরো ফ্যাসিস্ট পুরো সরকারকে নিয়ে পদ্মা নদীতে চুবানো উচিত। কারণ তারা যে সর্বনাশ করেছে এর সাজা তাদেরকে পেতে হবে, এবং সাজা একমাত্র জনগণই এদেরকে দিতে পারে। আর উনি যে গল্প বলছেন, আপনি চিন্তা করে দেখুন, যে ব্যক্তি বলছে যে 6 মাস পরে এলএনজি কেনার টাকা থাকবে না, সেই ব্যক্তি আবার জানুয়ারি মাসে সব ঠিক হয়ে যাবে, এটা বলে কি করে? তাহলে একটার সাথে একটা মিললো না তো। আপনি তো বলছেন যে এলএনজি কেনার পয়সা নাই আপনার, এলএনজি কেনার পয়সা না থাকলে আপনি জানুয়ারি মাসে সবকিছু ঠিক করবেন কি করে? আসলে এরা প্রবোধ দিচ্ছে, জনগণকে আবারও বোকা বানাচ্ছে। এই জন্য জনগণকে আমি শুধুমাত্র একই কথা বলে যাব, আপনারা জাগুন, জেগে উঠুন। এই আপনাদের দুশ্মন এই জালিম শাসককে যত দ্রুত বিতাড়িত করবেন, তত বাংলাদেশকে আবার নতুন করে বিনির্মাণ করা যাবে। সুতরাং আমি যেটা বলি যে একটা দিনও যদি থাকে হাসিনা সরকার, 24 ঘন্টা থাকলেও দেশ পিছিয়ে যাচ্ছে। প্রতি 24 ঘন্টায় এই দেশ পিছিয়ে যাচ্ছে, প্রতিদিন এই দেশ পিছিয়ে যাচ্ছে। কাজে আমাদের সকলের দায়িত্ব এই শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারকে উৎখাতের মাধ্যমে বাংলাদেশকে আবার চেষ্টা করা, এটাকে আবার নির্মাণ করা যায় কিনা সেই চেষ্টা শুরু করা দরকার। জনগণের মধ্যে আমরা ব্যাপক সাড়া দেখছি। বিএনপির যেই আন্দোলন, বিভিন্ন দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি সহ বিএনপি যে বিভাগীয় সমাবেশ করছে এবং বেশ কিছু সমাবেশ ইতিমধ্যে হয়েছে, আমরা দেখছি যে জনগণ যেন আন্দোলনের স্টিয়ারিংটা নিজের হাতে তুলে নিয়েছে। মানে দলের হাত থেকে জনগণের হাতে চলে এসছে। কারণ কোনো বাধা বিপত্তি জনগণ মানছে না। আপনি জানেন সর্বশেষ খুলনায় নৌকা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে জনস্রোত ঠেকানোর জন্য, কেউ যেন অংশ নিতে না পারে। তো এটি একটা দিক, এই দিকটা নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। পাশাপাশি এই যে ধরেন এই যে আমাদের অর্থনীতি, বিদ্যুৎ, জ্বালানি সব মিলিয়ে যে বেহাল অবস্থা, এর মধ্যে আবার গভর্নমেন্ট ধরেন বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছেন সচিবকে, পুলিশের কর্মকর্তাদের। এক ধরনের শক্তি প্রদর্শন করছেন কিনা সরকার, নাকি সরকার কি বার্তা দিতে যাচ্ছেন, এই বিষয়টা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আপনি দুটো প্রশ্ন করেছেন, আগেরটা আগে বলে নি। যে জনগণের এই উদ্দীপনা দেখে আমি বহুদিন পরে খুব উৎসাহিত বোধ করছি। মনে হচ্ছে যেন আমাদের মুক্তি আসন্ন, ইনশাআল্লাহ আমাদের মুক্তি আসন্ন, কারণ জনগণ জেগে উঠেছে। আপনি খুলনাতে এরা যেটা করলো, এর থেকে ন্যাক্কারজনক আচরণ কি আর কিছু হতে পারে? সরকার কোনোদিন হরতাল দেয়? সরকার হরতাল দিয়েছে শুধুমাত্র জনসমাবেশ ঠেকানোর জন্য। তার মানে কি? জনগণকে ভয় পাচ্ছে। এই সরকার প্রচন্ড ভীতির মধ্যে আছে যে জনগণ জেগে উঠলে তাদেরকে দৌড়ে পালানোর বোধহয় সময় পাবে না এই সরকারের লোকজন। এই জ্বালানি উপদেষ্টারা পালিয়ে যাওয়ার সময় পাবে না বাংলাদেশ থেকে। তো জনগণ এটা দেখালো। আপনি দেখেছেন যে আওয়ামী লীগের গুন্ডারা কিভাবে আক্রমণ করেছে জনগণের উপরে, যারা মিটিং এ আসতে চেয়েছে তাদের মাথা ফাটিয়ে দিয়েছে, অনেকে এখনো নিখোঁজ, ট্রলার ডুবিয়ে দিয়েছে যারা ট্রলারে করে আসার চেষ্টা করছিল। কিন্তু সব বাধা বিপত্তি অতিক্রম করে জনগণ যেভাবে জেগে উঠেছে, আপনার জনসমাবেশের আগের রাতে লোকজন রাস্তায় গিয়ে ঘুমাচ্ছে এবং রাস্তার দখল নিয়ে নিচ্ছে। তার মানে আপনি যেটা বললেন একদম সঠিক কথা বলেছেন। আমি মনে করি যে বিএনপির এই আন্দোলন তৃণমূলের হাতে চলে গেছে, তৃণমূল আন্দোলনের নেতৃত্ব নিয়ে নিয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে যে যখনই জনগণ কোনো আন্দোলনের নেতৃত্ব নেয়, সেই আন্দোলনকে ঠেকানো যায় না। কাজে হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। এবং হাসিনা যদি নিরাপদে বাংলাদেশ থেকে চলে যেতে চায়, তাহলে অতি সত্বর তার ক্ষমতা, তার পদত্যাগ করে এবং পার্লামেন্ট ভেঙে দিয়ে
একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে তার চলে যাওয়া উচিত। আর সেটা যদি না হয় তাহলে বাংলাদেশ বোধহয় একেবারেই একটা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ধাবিত হতে যাচ্ছে। কারণ এই জনগণ যেভাবে খুলনাতে জেগে উঠেছে, এই জনগণ যদি ঢাকা শহরে এইভাবে জেগে ওঠে তাহলে গণভবন কি রক্ষা পাবে? আমরা তো শ্রীলঙ্কায় দেখেছিলাম যে প্রেসিডেন্ট হাউসের মধ্যে কিভাবে জনগণ গিয়ে প্রেসিডেন্ট হাউসের মধ্যে ঢুকে গেছিল এবং প্রেসিডেন্টকে পালিয়ে যেতে হয়েছিল শ্রীলঙ্কা ছেড়ে। তো একই দৃশ্য বাংলাদেশের জন্য আমার মনে হয় এটা অপেক্ষমান। তো কাজেই এটা খুবই শুভ লক্ষণ যে জনগণ জেগে উঠতে শুরু করেছে এবং এই সরকারের ধাপ্পাবাজি জনগণ পরিষ্কার ভাবে এখন বুঝতে পেরেছে কোনো ধাপ্পাতে আর কাজ হবে না। এটা গেল জনগণের যে প্রশ্ন আপনি করলেন। আর এছাড়া আপনি যে রাষ্ট্রের কথা যেটা প্রশাসনে এই যে অনুষ্ঠানে ছিলেন তার কানে কানে দিয়ে তার পিয়ন বলল যে স্যার আপনার তো চাকরি নেই। দাদা এটা কিন্তু আবার আপনার বুঝতে হবে এদের নিজেদের মধ্যে আস্থার সংকট। কারণ যাদের চাকরি নাই তারাই তো সরকারে রেখেছিল এতদিন শেখ হাসিনাকে, তাই না? এই যে ঢাকার যে পুলিশ কমিশনার, যার চাকরি কদিন আগে গিয়ে নতুন পুলিশ কমিশনার আসলো, এই লোক বেগম খালেদা জিয়া সম্পর্কে কি ধরনের অশ্লীল বক্তব্য দিয়েছিলেন আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই। তো এরকম এই যে শফিক বোধহয় নাম ওনার, এই শফিকের মতো লোক, বেনজিরের মতো লোক, এদের মতো লোকই কিন্তু হাসিনার ফ্যাসিজমকে টিকিয়ে রেখেছে। কাজেই এদের প্রতি আমাদের কোনো সমবেদনা থাকার কোনো সুযোগ নাই। কারণ এই ফ্যাসিবাদের যত জুলুম তার সঙ্গী সাথী হচ্ছে এরা, এবং যত গুম করা হয়েছে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে এরকম একটা নাজুক অবস্থায় সরকার কি নিজের স্ট্রেংথ দেখাতে যাচ্ছে, যে নাকি সরকার আশঙ্কা করছে যে প্রশাসনের একটা ভীতি সৃষ্টি করার জন্য যে খবরদার সরকার এখন অনেক শক্তিশালী? আমার অন্যটা আমার মনে হয় কি জানেন, একটা সরকারের যখন পতন ভেঙে পড়তে শুরু করে তখন একে অপরের প্রতি কোনো আস্থা থাকে না। আমি এটাকে আস্থার সংকট হিসাবে দেখি। এটা শক্তি না, এটা দুর্বলতার লক্ষণ। সরকার যেটা দেখাচ্ছে এটা সরকারের দুর্বলতা প্রমাণিত হচ্ছে। সরকার কাউকে বিশ্বাস করতে পারছে না। ওই যে একটা কথা আছে না, যে মানুষ যখন ভয় পায় নিজের ছায়া দেখলেও কিন্তু ভয় পায়। তো শেখ হাসিনা এখন নিজের ছায়া দেখে ভয় পাচ্ছেন, কারণ শেখ হাসিনা বুঝতে পারছেন না যে তার পাশে কে আছে। প্রকৃতপক্ষে তার পাশে তো কেউ নাই। আপনার বুঝতে হবে যে এই সরকার 14 বছর ধরে জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতা দখল করে বসে আছে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট। কিভাবে চালাচ্ছে? পুলিশ দিয়ে চালাচ্ছে, জনগণের জুলুম করে চালাচ্ছে, গুম খুন করে চালাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, যে অস্থিরতা, প্রশাসনের অস্থিরতা, দ্রব্যমূল্যের অস্থিরতা, সকল খাতেই এক ধরনের অস্থিরতা আমরা দেখছি। এবং আমরা দেখছি সরকারের অসহায়ত্ব। সরকার একের পর এক আত্মসমর্পণ করে যাচ্ছে তাদের ব্যর্থতার কাছে। এ থেকে উত্তরণের কোন পথ এই পর্যন্ত কেউ দেখাতে পারছেন না। সরকারের মন্ত্রীরা নানা আশাবাদ দিচ্ছেন যে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি, সামনের বছর IMF এর লোন, নানা কথাবার্তা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, আবার ভয়ভীতিও দেখাচ্ছেন। তো সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, পরিচিত মুখ, মজলুম সাংবাদিক, সম্পাদক, সাবেক বিনিয়োগ উপদেষ্টা, সাবেক জ্বালানি উপদেষ্টা, সাবেক বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান জনাব মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম কনক সারোয়ার এবং যারা দর্শক শ্রোতা এই অনুষ্ঠান দেখছেন এবং সামনে দেখবেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ ভাই, পরিস্থিতি খুবই জটিল, আপনি তো দেখতেই পাচ্ছেন। আপনি যেহেতু সরকারি ছিলেন, বেসরকারি খাতে ছিলেন, সব খাত মিলিয়ে আজকের আলোচনায় আপনাকে খুবই প্রয়োজন। আপনি জানেন যে আমাদের জ্বালানি উপদেষ্টা বলেছেন যে দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার না করলে কি হয়। যে আমাকে 71 সালে বা একটা সময় তো বিদ্যুতের অবস্থা খুবই খারাপ ছিল, আমাকে তো দিনে বিদ্যুৎ ব্যবহার না করলেও হয়। পাশাপাশি এসি বন্ধ করার বিষয় আসছে সামনে। অদ্ভুত অদ্ভুত বিষয়, মানে প্রতিদিন এই সংবাদ শুনি, তাদের বক্তৃতা শুনি এবং আমি খুব বিস্মিত হই যে এরা 6 মাস আগে তাদের বক্তব্য কি ছিল, 6 মাস পরে তাদের বক্তব্যটা কি। এই যে বিদ্যুতের ঘাটতি মিটিয়ে আমরা এখন বিদ্যুৎ রপ্তানি করব,
এটা তো মানে গণহারে বলা হচ্ছিল বিদ্যুতের মানে বিএনপিকে নানাভাবে দোষারোপ করে তারা বিদ্যুৎ পরিস্থিতির ভয়াবহ উন্নতি করেছে এসব কথা বলছেন। তো আপনি নিশ্চয়ই এই যে আমাদের জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি, যিনি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে চিহ্নিত সবার কাছে, তার সাম্প্রতিক বক্তব্যটি শুনেছেন। এটা দিয়ে আমরা শুরু করতে চাই যে আপনি কিভাবে দেখেন এই বিদ্যুতের যে ভয়াবহ অবস্থা। আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি সাবেক জ্বালানি উপদেষ্টা, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, দেশ কোন দিকে? দেশ বহুদিন ধরে তো আমরা বলছি, কারণ আপনাদের এই অনুষ্ঠানে আমি বহুবার বলেছি যে রাষ্ট্র হিসেবে এই সরকার ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে সর্বতভাবে। জনগণের অধিকার ধ্বংস করেছে, বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ করে দিয়েছে এবং অর্থনীতিও ধ্বংস করে দিয়েছে। যে তাদের গল্প যেটা ছিল উন্নয়নের গল্প, সেটা যে পুরো জালিয়াতি, এটা কিন্তু আপনি আমি বহুবার আলোচনা করেছি আপনার এই অনুষ্ঠানে। এবং তখন হয়তো জনগণ পুরো বিষয়টি বুঝতে পারেন নাই, কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতিটা কি। আর জ্বালানি উপদেষ্টা দিয়ে শুরু করি। এই ভদ্রলোক তৌফিক ইলাহি চৌধুরী বাংলাদেশের একজন নামকরা দুর্নীতিবাজ, এবং আপনারা জানেন বোধহয় যে আমার সাথে শেখ হাসিনার সরাসরি লড়াই, আদর্শিক লড়াই তো সবসময় ছিল, ব্যক্তিগত পর্যায়ে লড়াই শুরু হয়েছিল তৌফিক ইলাহি এবং তার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের এক দুর্নীতির সংবাদকে কেন্দ্র করে। 2009 সালের ডিসেম্বরে আমরা একটা সংবাদ পেয়েছিলাম যে পেট্রোবাংলার মধ্যেই আলোচনা চলছে, পেট্রোবাংলা এবং এনার্জি মন্ত্রণালয়ের মধ্যে, যে একটি দুর্নীতি বিষয় নিয়ে চিঠি চালাচালি চলছে এবং এটা নিয়ে সচিব, তদানীন্তন সচিব এবং পেট্রোবাংলা চেয়ারম্যানের মধ্যে চিঠিপত্র বিনিময় হচ্ছিল এই দুর্নীতির বিষয় নিয়ে। এটা শেভরন নিয়ে আলোচনাটা ছিল। তো যখন আমার কাছে এই কাগজগুলো আসলো, সরকারি কাগজ কিন্তু, তো তখন আমরা সিদ্ধান্ত নিলাম এই নিউজটি ছাপানোর, এবং এই নিউজটি ছাপানোর পরেই কিন্তু শেখ হাসিনা আমার উপরে ঝাঁপিয়ে পড়লেন। তো এবং সুতরাং এই দুর্নীতির, এদের পিছনে দুর্নীতি বহুদিন ধরে, এবং শুধু এবারই নয়, 2009 সালের ঘটনাই নয়, 1996 থেকে 2001 সালে তখনও কিন্তু নাইকো দুর্নীতি মামলায় প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা এবং এই তৌফিক ইলাহি চৌধুরী, এবং তারা দুজনে মিলে কিন্তু নাইকোর সাথে দুর্নীতি করেছিল ওই সময়। এবং আপনার মনে আছে হয়তো 2011 সরকারের সময় তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, তৌফিক ইলাহির বিরুদ্ধে মামলা হয়েছিল, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছিল। এই মামলাগুলো বর্তমান যে আওয়ামী আদালত, হাসিনা ক্ষমতায় আসার পরে এই আদালত দিয়ে মামলাগুলো উঠিয়ে ফেলে। এবং তৌফিক ইলাহির বিরুদ্ধে আমি যখন এই নিউজটা করি, তারপরে তৌফিক ইলাহি আমার বিরুদ্ধে মামলা করেছিল মানানি, এবং তখন আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং সরকার তৌফিক ইলাহি মিলে আমার বিরুদ্ধে প্রায় 60টি না 70টি মামলা করেছিল সারা বাংলাদেশে। পরবর্তীতে তৌফিক ইলাহির মামলাটা খারিজ হয়ে যায়, কারণ তৌফিক ইলাহি সে মামলায় হাজিরা দিতে যায় নাই। তো সুতরাং এই লোকটি আজ থেকে দুর্নীতিবাজ না, তার ইতিহাস হচ্ছে দুর্নীতির ইতিহাস তৌফিক ইলাহি। এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে যে আজকে 14 বছর ধরে এই লোকটি একটানা জ্বালানি উপদেষ্টা। এটা একটু জনগণকে আমি বোঝার চেষ্টা, মানে রিকোয়েস্ট করি আমি জনগণকে। আমি জ্বালানি উপদেষ্টা ছিলাম মাত্র 1.5 বছরের জন্য, আপনার মনে আছে বোধহয়, 2005 সালের থেকে 2006 সালের অক্টোবর পর্যন্ত, এই 1.5 বছর। এবং তখন আমরা আমাদের মতো করে জ্বালানি মন্ত্রণালয়ে স্বচ্ছতা আনার চেষ্টা করেছি, এবং ওই সময় কিন্তু জ্বালানি মন্ত্রণালয় থেকে দুর্নীতি দূর করা হয়েছে, এবং তিতাস গ্যাসের যে দুর্নীতি নিয়ে অনেক রকম কথাবার্তা হতো, এগুলো সব ঠিক করা হয়েছিল মাত্র 1.5 বছরের মধ্যে, আমি যে 2 বছর জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। অথচ এবং আমি তিতাস গ্যাসে আসার সময় প্রচুর টাকা ওদের এফডিআর হিসেবে রেখে এসেছিলাম তিতাস গ্যাসে। এই জন্য তিতাস গ্যাসের কর্মীরা অনেক টাকা তারা কি বলে, বছরের শেষে তারা এক্সগ্রাসিয়া একটা বোনাস পেত তারা ওই টাকার থেকে, ইন্টারেস্টের থেকে। যাই হোক, তো এই ভদ্রলোক কিন্তু 14 বছর ধরে জ্বালানি উপদেষ্টা, এবং 14 বছর ধরে তিনি বাংলাদেশের জ্বালানিকে ধ্বংস করেছেন। যেমন একটা এক্সাম্পল দিই, আমাদের সরকারের সময় শেষ বড় গ্যাস ফিল্ড আবিষ্কার হয়েছিল, আপনার মনে আছে এটা, বিবিআনা গ্যাস ফিল্ড। বিবিআনা কিন্তু বাংলাদেশে তিতাস গ্যাসের পরে দ্বিতীয় বৃহত্তম গ্যাস ফিল্ড হলো বিবিআনা,
এবং বিবিআনার প্রোডাকশন শুরু হয়েছিল আমাদের একেবারে শেষ সময় অক্টোবর মাসে গিয়ে। তো তখন তারপরে তো সরকার চলে গেল এবং এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিল পরবর্তী যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন, সেই সরকার প্রধান এটাকে উদ্বোধন করেছিল, কিন্তু শেষ করেছিল বিএনপি সরকার ওই সময়। এবং বিবিআনার পরে আজকে 16 বছরে আর একটি গ্যাস ক্ষেত্র বাংলাদেশে নতুন ভাবে প্রোডাকশনে যায় নাই। তার মানে বাংলাদেশে নিজস্ব প্রোডাকশনের কোনো ব্যবস্থা করা হয়নি। তার ফলে হয়েছে কি দেখেন, আপনি আপনি বিদ্যুৎ তৈরি করেন 3 ভাবে বা 4 ভাবে। একটা হলো গ্যাস দিয়ে করেন, একটা হলো ডিজেল দিয়ে করেন, একটা হলো কয়লা, আর 4 নম্বর হলো আপনার ফার্নেস অয়েল। তো এখন বাংলাদেশে যেহেতু আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন $90 বেড়ে গেছে, এই সরকার তো পুরো 13 বছর ধরে খুব সস্তায় তেল কিনেছে। এখন না, এই গত 1 বছর ধরে তেলের দাম বেড়ে গেছে এবং এই জন্য 13 বছরে বিপিসি লাভ করেছিল 50,000 কোটি টাকা, এটাও তো জানেন, জনগণের উপরে চাপিয়ে দিয়ে। এবং এই 50,000 কোটি টাকার পুরোটাই এই সরকার মেরে দিয়েছে শেখ হাসিনা, এবং এই জ্বালানি উপদেষ্টা সেই টাকা শেখ হাসিনাকে দিয়ে দিয়েছেন জ্বালানি, এবং জ্বালানি মন্ত্রণালয় ধ্বংস করে। তো এখন তেল কিনতে পারছে না এই সরকার, তেলের টাকা নাই। 2 নম্বর হচ্ছে গ্যাস প্রোডাকশন কমে গেছে। এটা ভাবা যায় যে 14 বছর আগে যে গ্যাস প্রোডাকশন ছিল তার থেকে এখন গ্যাস প্রোডাকশন কম বাংলাদেশে। তাহলে 14 বছর ধরে আপনারা কি করলেন? তো 14 বছর ধরে গ্যাসও আপনি প্রোডাকশন করছেন না, সুতরাং গ্যাসও আপনি দিতে পারছেন না। গ্যাস না দেওয়ার কারণে বিদ্যুৎ প্রোডাকশন হচ্ছে না। আর কয়লারও যে একটা মাত্র কয়লার আমাদের যে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও কয়লার প্রোডাকশন কমে গেছে। সব মিলে আপনার প্রোডাকশন ধস নেমেছে প্রোডাকশনে। অথচ আপনি কি করেছেন? হাজার হাজার কোটি টাকা খরচ করে বা লক্ষ কোটি টাকা খরচ করে আপনি নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র বসিয়েছেন। বিদ্যুৎ কেন্দ্র কেন বসিয়েছেন? জনগণের পকেট মারবার জন্য এসব বিদ্যুৎ কেন্দ্র বসিয়েছেন। এবং আজকে কি বলেছে আপনি দেখেছেন নিশ্চয়ই, এই জ্বালানি উপদেষ্টা, যে আগামী 6 মাস পরে আমাদের রিজার্ভের কি অবস্থা হবে আমরা জানি না। অথচ এই সরকার কিছুদিন আগে বলছিল না যে আমাদের নাকি এত টাকা বাংলাদেশের যে তারা সারা দুনিয়াকে ঋণ দিতে পারে। শ্রীলঙ্কাকে ঋণও দিয়েছে, কিছু টাকা শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে, এবং তারা বলেছিল যে আমরা এখন ঋণ দেবো বিদেশে। ঋণ তো নিবই না, এত রিজার্ভ আমাদের। এবং আমাদের অর্থমন্ত্রী কি বলেছিলেন? $50 বিলিয়ন হবে আপনার রিজার্ভের পরিমাণ। অথচ আজকে জ্বালানি উপদেষ্টা বলছেন আগামী 6 মাস পরে কত হবে রিজার্ভ উনি জানেন না। আগামী 6 মাস পরে এলএনজি কেনার মতো রিজার্ভের অবস্থা থাকবে কিনা তিনি জানেন না, উনি জানেন না। তার মানে এখন আমাদের তিনি আর কয়েকটা কথা বলেছেন, আপনি যদি একটু বলেন। উনি বলছেন যে আমাদের ভোলাতে কিছু গ্যাস আছে 80 MMC, তিনি 2-3 মাসের মধ্যে উঠায় নিয়ে আসবেন। ফেব্রুয়ারিতে 1000 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ যোগ হবে, 1000 মেগাওয়াট সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদন হবে। এগুলো দিয়ে আসলে কি মানে প্রবোধ দেওয়ার চেষ্টা জনগণের সামনে, কিছু সামনে না। উনি কি বলেছেন? আজকে তো ব্যবসায়ীদের সাথে ওনার মিটিং ছিল। তার মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিও কিন্তু ভেঙে যাচ্ছে এখন। আপনি জানেন না যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন 50% পড়ে গেছে প্রোডাকশন। এবং আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, আপনি জানেন, দীর্ঘদিন প্রাইভেট সেক্টরে ছিলাম। বহু মিল কারখানা বাংলাদেশে আমি চালিয়েছি। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের মেইন এক্সপোর্টটা কি হয়? টেক্সটাইলই তো আমাদের মেইন এক্সপোর্ট, গার্মেন্টস এবং টেক্সটাইল। টেক্সটাইলে যদি দিনে 2 ঘন্টা প্রোডাকশন কম হয় তাহলে সেই ইন্ডাস্ট্রি কিন্তু লসে চলে যায়। আর এখন 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। তার মানে প্রতিটা ইন্ডাস্ট্রি ব্যাংক্রাফট হয়ে যাচ্ছে বাংলাদেশে। হয়েছে নাকি? এরা আসলে বাংলাদেশের জনগণের সম্পূর্ণ টাকা নিজেরা মেরে দিয়েছে। দেশের জ্বালানির জন্য কোনো কাজ করে নাই, কোনো কাজই তারা করে নাই, এই রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আমি বহুবার বলেছি আপনার এই অনুষ্ঠানে যে হাসিনা সরকার যতদিন থাকবে এই রাষ্ট্র ভেঙে পড়তে থাকবে। এখন কিন্তু রাষ্ট্র ভেঙে পড়ছে। জনগণ এখন জাগতে শুরু করেছেন, জনগণ এখন বুঝতে শুরু করেছেন। আজকে যেমন ব্যবসায়ীরা ওনার বক্তৃতার মধ্যেই উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। আপনি জানেন বোধ হয়, জ্বালানি উপদেষ্টাকে বলেছে আপনি স্পেসিফিক্যালি বলেন কবে দেশের অবস্থার উন্নতি হবে, মানে চাপ সৃষ্টি করেছে ব্যবসায়ীরা। এই ব্যবসায়ীরাই তো এই সরকারকে এতদিন সমর্থন করেছে, তাই না? এই ব্যবসায়ীদের মধ্যে অধিকাংশ কিন্তু আওয়ামী লীগ সমর্থক। আপনি যদি দেখেন ব্যবসায়ীদের অধিকাংশ আওয়ামী লীগ সমর্থক। তাহলে আজকে রাষ্ট্র যে ধ্বংসের পর্যায়ে চলে গেছে
তার জন্য তো এই ব্যবসায়ীরাও এটার জন্য দায় নিতে হবে, তাই না? তো তার মানে হচ্ছে যে জনগণ যে এত দেরি করলে বোঝার জন্য যে আসলে তারা যে উন্নয়নের গল্প বলছে পুরোটাই গাল গল্প, বাংলাদেশকে ধ্বংস করা হচ্ছে ও বাংলাদেশের সকল সম্পদ এই লুটেরারা লুট করে নিয়ে যাচ্ছে, এটা বোঝার জন্য জনগণের 14 বছর সময় লাগবে। কিন্তু 14 বছর সময়ের জন্য কি হয়েছে দেখেন, এই রাষ্ট্রকে কিভাবে আবার ঠিক করা যাবে আমি নিজেই কনফিউজড। আমি বুঝতে পারি না যে এই ধ্বংসের থেকে আপনি আবার উঠাবেন কি করে বাংলাদেশকে। শেখ হাসিনা যে ক্ষতি করে দিয়ে গেছেন, এই জন্য আমি তো মনে করি কিছুদিন আগে উনি বলেছিলেন, আপনার মনে আছে শেখ হাসিনা, যে বেগম খালেদা জিয়া এবং প্রফেসর ইউনূসকে পদ্মা নদীতে উনি চোবাতে চেয়েছিলেন, তাই না? কিন্তু এখন বাংলাদেশের জনগণের যেটা উচিত আমি মনে করি, 17 কোটি জনগণ মিলে এই পুরো ফ্যাসিস্ট সরকারকে, পুরো সরকারকে নিয়ে পদ্মা নদীতে চুবানো উচিত। কারণ তারা যে সর্বনাশ করেছে এর সাজা তাদেরকে পেতে হবে, এবং সাজা একমাত্র জনগণই এদেরকে দিতে পারে। আর উনি যে গাল গল্প বলছেন, আপনি চিন্তা করে দেখুন, যে ব্যক্তি বলছে যে 6 মাস পরে এলএনজি কেনার টাকা থাকবে না, সেই ব্যক্তি আবার জানুয়ারি মাসে সব ঠিক হয়ে যাবে, এটা বলে কি করে? তাহলে একটার সাথে একটা মিললো না তো। আপনি তো বলছেন যে এলএনজি কেনার পয়সা নাই আপনার, এলএনজি কেনার পয়সা না থাকলে আপনি জানুয়ারি মাসে সবকিছু ঠিক করবেন কি করে? আসলে এরা প্রবোধ দিচ্ছে, জনগণকে আবারও বোকা বানাচ্ছে। এই জন্য জনগণকে আমি শুধুমাত্র একই কথা বলে যাব, আপনারা জাগুন, জেগে উঠুন। এই আপনাদের দুশ্মন এই জালিম শাসককে যত দ্রুত বিতাড়িত করবেন, তত বাংলাদেশকে আবার নতুন করে বিনির্মাণ করা যাবে। সুতরাং আমি যেটা বলি যে একটা দিনও যদি থাকে হাসিনা সরকার, 24 ঘন্টা থাকলেও দেশ পিছিয়ে যাচ্ছে, প্রতি 24 ঘন্টায় এই দেশ পিছিয়ে যাচ্ছে, প্রতিদিন এই দেশ পিছিয়ে যাচ্ছে। কাজে আমাদের সকলের দায়িত্ব এই হাসিনা, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারকে উৎখাতের মাধ্যমে বাংলাদেশকে আবার চেষ্টা করা, এটাকে আবার নির্মাণ করা যায় কিনা সেই চেষ্টা শুরু করা দরকার। জনগণের মধ্যে আমরা ব্যাপক সাড়া দেখছি। বিএনপির যেই আন্দোলন, বিভিন্ন দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি সহ বিএনপি যে বিভাগীয় সমাবেশ করছে এবং বেশ কিছু সমাবেশ ইতিমধ্যে হয়েছে, আমরা দেখছি যে জনগণ যেন আন্দোলনের স্টিয়ারিংটা নিজের হাতে তুলে নিয়েছে, মানে দলের হাত থেকে জনগণের হাতে চলে এসছে। কারণ কোনো বাধা বিপত্তি জনগণ মানছে না। আপনি জানেন সর্বশেষ খুলনায় নৌকা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে জনস্রোত ঠেকানোর জন্য, কেউ যেন অংশ নিতে না পারে। তো এটি একটা দিক, এই দিকটা নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। পাশাপাশি এই যে ধরেন, এই যে আমাদের অর্থনীতি, বিদ্যুৎ, জ্বালানি সব মিলিয়ে যে বেহাল অবস্থা, এর মধ্যে আবার গভর্নমেন্ট ধরেন বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছেন সচিবকে, পুলিশের কর্মকর্তাদের। এক ধরনের শক্তি প্রদর্শন করছেন কিনা সরকার, নাকি সরকার কি বার্তা দিতে যাচ্ছেন, এই বিষয়টা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আপনি দুটো প্রশ্ন করেছেন, আগেরটা আগে বলে নি। যে জনগণের এই উদ্দীপনা দেখে আমি বহুদিন পরে খুব উৎসাহিত বোধ করছি। মনে হচ্ছে যেন আমাদের মুক্তি আসন্ন, ইনশাআল্লাহ আমাদের মুক্তি আসন্ন, কারণ জনগণ জেগে উঠেছে। আপনি খুলনাতে এরা যেটা করলো, এর থেকে ন্যাক্কারজনক আচরণ কি আর কিছু হতে পারে? সরকার কোনোদিন হরতাল দেয়? সরকার হরতাল দিয়েছে শুধুমাত্র জনসমাবেশ ঠেকানোর জন্য। তার মানে কি জনগণকে ভয় পাচ্ছে। এই সরকার প্রচন্ড ভীতির মধ্যে আছে যে জনগণ জেগে উঠলে তাদেরকে দৌড়ে পালানোর বোধহয় সময় পাবে না এই সরকারের লোকজন। এই জ্বালানি উপদেষ্টারা পালিয়ে যাওয়ার সময় পাবে না বাংলাদেশ থেকে। তো জনগণ এটা দেখালো। আপনি দেখেছেন যে আওয়ামী লীগের গুন্ডারা কিভাবে আক্রমণ করেছে জনগণের উপরে, যারা মিটিং এ আসতে চেয়েছে তাদের মাথা ফাটিয়ে দিয়েছে, অনেকে এখনো নিখোঁজ, ট্রলার ডুবিয়ে দিয়েছে যারা ট্রলারে করে আসার চেষ্টা করছিল। কিন্তু সব বাধা বিপত্তি অতিক্রম করে জনগণ যেভাবে জেগে উঠেছে, আপনার জনসমাবেশের আগের রাতে লোকজন রাস্তায় গিয়ে ঘুমাচ্ছে এবং রাস্তার দখল নিয়ে নিচ্ছে। তার মানে আপনি যেটা বললেন একদম সঠিক কথা বলেছেন। আমি মনে করি যে বিএনপির এই আন্দোলন তৃণমূলের হাতে চলে গেছে, তৃণমূল আন্দোলনের নেতৃত্ব নিয়ে নিয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে যে যখনই জনগণ কোনো আন্দোলনের নেতৃত্ব নেয়, সেই আন্দোলনকে ঠেকানো যায় না। কাজে হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। এবং হাসিনা যদি নিরাপদে বাংলাদেশ থেকে চলে যেতে চায়,
তাহলে অতি সত্বর তার ক্ষমতা তার পদত্যাগ করে এবং পার্লামেন্ট ভেঙে দিয়ে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে তার চলে যাওয়া উচিত। আর সেটা যদি না হয় তাহলে বাংলাদেশ বোধহয় একেবারেই একটা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ধাবিত হতে যাচ্ছে। কারণ এই জনগণ যেভাবে খুলনাতে জেগে উঠেছে, এই জনগণ যদি ঢাকা শহরে এইভাবে জেগে ওঠে তাহলে গণভবন কি রক্ষা পাবে? আমরা তো শ্রীলঙ্কায় দেখেছিলাম যে প্রেসিডেন্ট হাউসের মধ্যে কিভাবে জনগণ গিয়ে প্রেসিডেন্ট হাউসের মধ্যে ঢুকে গেছিল এবং প্রেসিডেন্টকে পালিয়ে যেতে হয়েছিল শ্রীলঙ্কা ছেড়ে। তো একই দৃশ্য বাংলাদেশের জন্য আমার মনে হয় এটা অপেক্ষমান। তো কাজেই এটা খুবই শুভ লক্ষণ যে জনগণ জেগে উঠতে শুরু করেছে এবং এই সরকারের ধাপ্পাবাজি জনগণ পরিষ্কার ভাবে এখন বুঝতে পেরেছে কোন ধাপ্পাতে আর কাজ হবে না। এটা গেল জনগণের যে প্রশ্ন আপনি করলেন। আর এছাড়া আপনি যে রাষ্ট্রের কথা যেটা প্রশাসনে অনুষ্ঠানে ছিলেন, তার কানে কানে দিয়ে তার পিয়ন বলল যে স্যার আপনার তো চাকরি নেই। দাদা এটা কিন্তু আবার আপনার বুঝতে হবে এদের নিজেদের মধ্যে আস্থার সংকট। কারণ যাদের চাকরি নাই তারাই তো সরকারে রেখেছিল এতদিন শেখ হাসিনাকে, তাই না? এই যে ঢাকার যে পুলিশ কমিশনার, যার চাকরি কদিন আগে গিয়ে নতুন পুলিশ কমিশনার আসলো, এই লোক বেগম খালেদা জিয়া সম্পর্কে কি ধরনের অশ্লীল বক্তব্য দিয়েছিলেন আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই। তো এরকম এই যে শফিক বোধহয় নাম ওনার, এই শফিকের মতো লোক, বেনজিরের মতো লোক, এদের মতো লোকই কিন্তু হাসিনার ফ্যাসিজমকে টিকিয়ে রেখেছে। কাজেই এদের প্রতি আমাদের কোনো সমবেদনা থাকার কোনো সুযোগ নাই। কারণ এই ফ্যাসিবাদের যত জুলুম তার সঙ্গী সাথী হচ্ছে এরা, এবং যত গুম করা হয়েছে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে এরকম একটা নাজুক অবস্থায় সরকার কি নিজের স্ট্রেংথ দেখাতে যাচ্ছে, যে নাকি সরকার আশঙ্কা করছে যে প্রশাসনিক একটা ভীতি সৃষ্টি করার জন্য যে খবরদার সরকার এখন অনেক শক্তিশালী? আমার অন্যটা আমার মনে হয় কি জানেন, একটা সরকারের যখন পতন ভেঙে পড়তে শুরু করে তখন একে অপরের প্রতি কোনো আস্থা থাকে না। আমি এটাকে আস্থার সংকট হিসাবে দেখি। এটা শক্তি না, এটা দুর্বলতার লক্ষণ। সরকার যেটা দেখাচ্ছে এটা সরকারের দুর্বলতা প্রমাণিত হচ্ছে। সরকার কাউকে বিশ্বাস করতে পারছে না। ওই যে একটা কথা আছে না, যে মানুষ যখন ভয় পায় নিজের ছায়া দেখলেও কিন্তু ভয় পায়। তো শেখ হাসিনা এখন নিজের ছায়া দেখে ভয় পাচ্ছেন, কারণ শেখ হাসিনা বুঝতে পারছেন না যে তার পাশে কে আছে। প্রকৃতপক্ষে তার পাশে তো কেউ নাই। আপনার বুঝতে হবে যে এই সরকার 14 বছর ধরে জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতা দখল করে বসে আছে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট। কিভাবে চালাচ্ছে? পুলিশ দিয়ে চালাচ্ছে, জনগণের জুলুম করে চালাচ্ছে, গুম খুন করে চালাচ্ছে।